আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ 25শে বৈশাখ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ এই গল্পটি নিয়ে। আজকে 6 নং পর্ব, অর্থাৎ এটি শেষ পর্ব। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে পাঠে প্রবেশের পূর্বে কয়েকটি শব্দ নিয়ে একটু কথা বলবো। একটু খেয়াল করি, এই গল্পের ভেতরে কিছু শব্দ আছে, যেমন দণ্ড। দণ্ড শব্দ দ্বারা বোঝায় 24 মিনিট। এক দণ্ডে 24 মিনিট দণ্ড। এরপরে আছে মুহূর্ত, এক মুহূর্ত। মুহূর্ত শব্দটা যে আমি লিখেছি, তারপরে এখানে দেখাই মুহূর্ত। এক মুহূর্ত হলো 48 মিনিট। 48 মিনিট আমি বানায় বলতেছি না, এটা আমার জানা। এরপরে কিছু শব্দ আছে, যেমন একটা হলো ফোঁটা, ফয়কারে ফো, চন্দ্রবিন্দু দেব ফো। এই ফোঁটা, ফোঁটা এটা হলো ফোঁটা, এই ফোঁটা হলো বিন্দু, বিন্দু। আর যদি চন্দ্রবিন্দু না দেই ফোঁটা, তাহলে এই ফোঁটা হলো ফুল ফোঁটা, ফুল ফোঁটা। উল্টো হয়ে গেল না? ফুল ফোঁটা হওয়া উচিত চন্দ্রবিন্দু দিয়ে, ফোঁটা। তারপরে আছে চাপা, এই একটা চাপা। এই চাপা মানে চাপা ফুল, চম্পক ফুল। আর এই একটা চাপা, চয়াকার পয়াকার চাপা, এটা হলো চাপা পড়া, চাপা। এটা হলো ম্যাগনোলিয়া ফুল। আর চাপা, চাপা পড়া, ভার রাখা। এই যে ভার রাখা, ভার রাখা মানে কোনো কিছু দিয়ে চাপা দেওয়া, ভারী বস্তু দিয়ে চাপ দেওয়া। একটা আছে আটি, আ চন্দ্রবিন্দু টয়রসি, আটি। এই হলো একটা আটি। এই আটি হলো বীজ, ফুল বা কোনো কিছুর মধ্যে বীজ। আর যদি সরেয়া টয়রসি আটি বলি, তাহলে এই আটিটা হলো ধানের আটি, ঘাসের আটি। ঠিক আছে, ধানের আটি, ঘাসের আটি। যদিও এখন আধুনিক যুগে এগুলি অনেকে করে ফেলতে চায়, তারপরেও ঠিক না এগুলি। মানে সংস্কৃত থেকে যেহেতু শব্দগুলি আসা, সেহেতু আমাদের মন মতো চলবে না, সংস্কৃতের মন মতো চলবে। ধোয়া, এটা সকলেই জানি। এই ধোয়া হলো আগুনের ধোয়া, আর এই ধোয়া হলো কাপড় কাচা, কোনো কিছু ধুয়ে ফেলা। এরপরে আর একটু দেখাই, এই একটা হলো দাঁড়, দয়াকার চন্দ্রবিন্দু দিয়ে দাঁড়। এটা নৌকার বৈঠা, নৌকার বৈঠা, বয়কারে বই, ঠয়াকার, নৌকার বৈঠা। আর একটা আছে দাড়ি, এ হলো দাড়ি। এই দাড়ি হলো পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ আমরা জানি, পূর্ণচ্ছেদ কি? পূর্ণচ্ছেদ জানি না, দাড়ি ওই যে জ্যোতি চিহ্নের একটা। এরপরে আর একটা আছে দাড়ি, দয়াকার চন্দ্রবিন্দু নাই। এই দাড়ি মানে চিবুক, চিবুকে কি বলবো, এটা থুতনি। এই দাড়ি মানে এই যে দাড়ি, দাড়ি। ঠিক আছে, আর চন্দ্রবিন্দু দিলে পূর্ণচ্ছেদ। এগুলি একটু খেয়াল রাখতে হয়, কারণ এগুলি লাগে, এখন না লাগুক 5 বছর পরও লাগবে। এসএসসি পাস করবা, এইচএসসি, তারপরে অনার্স ভর্তি পরীক্ষা, মেডিকেলে গেলেও বাংলা আছে, বুয়েটে গেলেও বাংলা আছে ভর্তি পরীক্ষা, তখন লাগে। তো যাই হোক, এবার পাঠে চলে যাচ্ছি। আজকে শেষ পর্ব এটা। তো 41 শব্দটা 41 হবে না, 41, 41 পৃষ্ঠা। কাঙালির সভায় প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলে মরার কাঠ কি হবে শুনি? কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে। আসলে বোকা ছেলের মতো, ও তো বুঝতে পারে নাই যে গোমস্তারা কি। মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল, চাইলে কি হবে? অনুক্ষণ, এটা হলো অব্যয়ীভাব সমাস, আর অর্থ হলো সর্বদা, নিরন্তর। অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ
মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। অধর কহিলেন, মাকে পড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে, পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসি 1 টাকায় বাধা দিতে গিয়েছে, সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল, না। উত্তরীয় শব্দের অর্থ হলো উড়ানি, চাদর। এই উত্তরীয় শব্দটা বেশ ব্যবহার আছে, ইন্টারমিডিয়েটের কবিতায়ও আছে। সে ঘাড় নাড়িল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। চড়া ওই যে চর পরে যে, চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার কাছে তোর বাপ কুড়োল ঠেকাতে যায়? পাজি হতবাগা নৎসার। কয়টা গালি দিল? 3টা। পাজি মানে হলো ঝগড়াটে, নিচু। তাহলে এখানে আসলে পাজিটা কে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। পাজি ঝগড়াটে অর্থ হলো ঝগড়াটে, আর নচ্ছার অর্থ হলো অপদার্থ। আর কাশি আসলে কাঁসার তৈরি কিনারা, উঁচু থালা, কাঁসাযোগ রস্যই কাশি। আর কি নচ্ছার অপদার্থ। কাঙালি বলিল, সে যে আমাদের উঠানের গাছ বাবুমশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? পাড়ে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত। পাড়ে বলতে বোঝায় হিন্দুস্তানি ব্রাহ্মণদের পদবী। এখানে পান্ডে শব্দ থেকে আসছে, হিন্দুস্তানের ব্রাহ্মণদের পদবী। পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীই পারে। লেখক কথা তুলতে চাচ্ছেন না এখানে, মানে গল্পকার। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। পড়িলে এ চাকরি তাহার জুটিত না। ব্যাপারটা বোঝা গেল না? এই ছেলেটাকে আঘাত করার জন্যে তার মানবিক দৃষ্টি থেকে তার নিজের কোনো অনুশোচনা বোধ নেই। যদি থাকতো তাহলে সে এই কাজ কখনোই করতে পারতো না। এই কাজ করতে হলে তাকে এভাবে নির্দয় হতে হয়। পড়িলে চাকরি তাহার জুটিত না। কহিলেন, পরেশ দেখতো হে এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। কিছুই বলার নাই। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। ওই যে গল্পের শুরুতে যার মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছিল, তার শ্রাদ্ধ সামনে। সমারোহ শব্দের অর্থ জাঁকজমক, আর তত্ত্বাবধান মানে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ। তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দে গে না। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধ হয় একটা গাছ চায়। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া মুখ খুঁজে বিস্মিত বিরক্ত হইয়া কহিলেন, শোনো আবদা, আমার ওই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না। এই বলিয়া অন্যত্র পলায়ন করিলেন। এখানে গমন করিলেন হবে। আবদার অর্থ হলো বায়না। ভট্টাচার্য মহাশয় অদূরে অর্থ হলো নিকটবর্তী বসিয়া ফর্দ করিতেছিলেন, তালিকা করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে। যা, মুখে একটু নুড়ে জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। নুড়ো আমরা জানি যে নাড়া, ওই ধান গাছের যে নাড়া আছে না, আগুন ধরাবার জন্য খড়ের ছোট আটি, এটা হলো নুড়ো। এটা আমি দেখেছি হিন্দুদের মধ্যে নিচু যারা, তারা পোড়ায় না, তো কি করে তারা মাটিতে চাপা মাটি দিয়ে দেয়। এটা আমি দেখছি সিলেটে যারা কুলি আছে, কুলি নামে পরিচিত, ওরা এই চা বাগানে কাজ টাজ করে, ওদের আমি দেখেছি মাটি দিতে। একবারে মাটি দেয়, গান গাইতে গাইতে কাঁধে করে নিয়ে আসে, এনে ওই তুলসীর পাতা দেয়, কপাল একটা দেয়, চোখে দেয়, এই দেয়, দিয়ে পরে ওই মাটি ফালায় আর গান গায়, আবার একটু ঢোল টোল বাজাইয়ে ফেলে দেয়, মাটি চাপা দিয়ে দেয়। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মহাশয়,
মশাই সব বেটারে এখন বামুন কায়েত হতে চায় বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন। মানে সামাজিক দিক থেকে মানুষের ভেতরে যে এই যে ভেদাভেদটা, এটা শরৎচন্দ্রের লেখার ভেতরে খুব সুন্দর উঠে আসছে, বিশেষ করে অভাগীর স্বর্গ গল্পে। আমরা সৃষ্টিকর্তার কাছে আমাদের কি কোনো ভেদাভেদ আছে? না, সবাই সমান, জাত মানুষ জাত একই। কাঙালির আর প্রার্থনা করিল না, কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। এখানে একটা বিষয় স্পষ্ট, মা যতদিন ছিল তখন কিন্তু কাঙালি সংসার কি জিনিস তা টের পায় নাই, কিন্তু এখন সে সংসার জিনিসটা উপলব্ধি করতে পারছে। এখানে সংসারে যে মায়ের যে অবদানটা, এটা কিন্তু আরো পরিষ্কার। নদীর চরে গর্ত খুঁড়িয়ে অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহার ওই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে অল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। পলকহীন এই শব্দটা ফার্সি শব্দ পলক থেকে আসছে, ফর্দ শব্দ ফার্সি শব্দ থেকে আসছে, অনেক শব্দই ফার্সি শব্দ থেকে আসছে। তাহলে কাঙালি কিন্তু এই ধোঁয়াটুকু উড়ে যাওয়ার সময় ওর মা যে ওই যে মুখুজ্জে মহাশয়ের স্ত্রী পোড়ানোর যে ধোঁয়া দেখতেছিল, ওই দৃশ্যটা কিন্তু ওর মনে পড়ছিল। ওর মা বলছিল, ওর মাও কিন্তু, তুই যদি আগুন দেশ কাঙালি তাহলে আমি কিন্তু স্বর্গে যাবো, এই কথাটাও ভাবছিল, আমরা যতটুকু বুঝতে পারি। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। আচ্ছা, এগুলো একটু মুছে ফেলি। আটি, ধারের আটি, দাড়ি, নৌকার, মরা দেহ, মরা মানুষের দেহ। সংস্কৃত এটা মৃতক শব্দ থেকে আসছে, আর অর্থ হলো মানুষের দেহ, মানুষের দেহ। অনুক্ষণ, অনুক্ষণ অর্থ হলো, এটা অব্যয়ীভাব সমাস, অব্যয়ী লিখে দিলাম। আর সর্বদা, নিরন্তর, ক্ষণ ক্ষণ, প্রতিক্ষণ। আচ্ছা, অনুক্ষণ আমরা যদি ভাঙাই তাহলে অব্যয়ীভাব সমাসই হবে হলো ক্ষণ ক্ষণ, প্রতিক্ষণ। আর সর্বদা অর্থ হলো সর্বদা। ওকে, উত্তরীয় অর্থ হলো চাদর। চাদর যদি না বলি তাহলে আর একটা শব্দ আমরা বলতে পারি উড়ানি, উড়ানি না, আবার উড়ানি। এরপরে আছে কাশি, কাশি হলো কাঁসা যোগ রস্বই, কাঁসা যোগ রস্বই। এখন আমরা নিশ্চয় বুঝতে পারি যে কাঁসার তৈরি কিনারা উঁচু থালা, কাঁসার তৈরি কিনারা উঁচু থালা, কিনারা উঁচু থালা, কিনারা উঁচু থালা। এরপরে পাজি, পাজি শব্দ হলো ঝগড়াটে, ফার্সি শব্দ পাজি থেকে আসছে, পাজি, পাজি অর্থ হলো ঝগড়াটে। এইখানে ঝগড়াটে না, বিশেষ করে এখানে হবে হলো নিচ, নিচ, নিচ। আর নচ্ছার শব্দের অর্থ হলো অপদার্থ, এটা সংস্কৃত, অপদার্থ। এরপরে আছে হলো পাড়ে, পাড়ে হলো হিন্দুস্তানি ব্রাহ্মণদের পদ্ধতি, এটা হলো হিন্দি পান্ডে থেকে আসছে, পান্ডে থেকে পাড়ে, হিন্দুস্তানের ব্রাহ্মণদের পদবী, হিন্দুস্তানের ব্রাহ্মণদের পদবী পাড়ে। খাজনা, খাজনা শব্দের অর্থ সরকারের প্রাপ্য কর, এটা আরবি শব্দ, খাজনা থেকে আসছে, আরবি খাজনা থেকে আসছে, খাজানা নয়, হবে খজানা। এই খজানা থেকে আসছে হলো খাজনা হয়ে গেছে। সরকারের প্রাপ্য কর, ওই সময় জমিদারদের প্রাপ্য কর, এখন সরকারের প্রাপ্য কর। সমারোহ, সমারোহ অর্থ হলো জাক জমক, জাক জমক, জাক জমক। তত্ত্বাবধান, মনোযোগ সহকারে পর্যবেক্ষণ। আচ্ছা, পরিচালনা দিলেও হয়, পরিচালনা লিখে দিলে এক কথায় শেষ। আর আবদার শব্দের অর্থ হলো বায়না, বায়না, আবদার শব্দের অর্থ হলো বায়না, বায়না। এটা ফার্সি শব্দ আব আর যোগদার এভাবে গঠিত, ফার্সি
আব যোগ দার, এভাবে গঠিত আবদার। আর প্রস্থান, প্রস্থান অর্থ হলো গমন, এখানে পলায়ন অর্থ হবে না। অদূরে, অদূরে শব্দের অর্থ হলো কাছে, অদূরে সংস্কৃত শব্দ। ফর্দ শব্দটা হলো ফার্সি শব্দ, ফর্দ থেকে আসছে, ফার্সি ফর্দ। আর এই ফর্দ শব্দের অর্থ আসলে তালিকা, এটা আরবি শব্দ, দুঃখিত, আরবি শব্দ, আরবি শব্দ ফর্দ থেকে আসছে, অর্থ হলো তালিকা, তালিকা। এরপরে নুড়ো, নুড়ো অর্থ হলো আগুন ধরাবার খড়ের আটি, এটা সংস্কৃত নড় থেকে আসছে, নড়, নড় থেকে নুড়ো, আগুন ধরাবার জন্য খড়ের আটি, আগুন ধরাবার বা জ্বালাবার, জ্বালাবার জন্য খড়ের আটি, এই আটিতে চন্দ্রবিন্দু নাই কিন্তু। চড়া, চড়া নদী গর্ভে পলি জমে উৎপন্ন স্থলভাগ, এটা দেশি শব্দ, নদী গর্ভে পলি পড়ে উৎপন্ন স্থলভাগ, স্থলভাগ। এরপরে পলকহীন, পলকহীন শব্দটা ফার্সি পলক শব্দ থেকে আসছে, পলক শব্দটা ফার্সি পলক। আর এই পলকহীন শব্দের অর্থ হলো স্থির দৃষ্টি, অপলক, স্থির দৃষ্টি, এক দৃষ্টি চেয়ে থাকা। রূপকথা, রূপকথা শব্দের অর্থ হলো অবাস্তব কাল্পিকা, কল্পকাহিনী। ফেইরি টেল, ইংরেজিতে বলবে ফেইরি টেল, TALE, ফেইরি টেল, অবাস্তব কল্পকাহিনী, অবাস্তব কল্পকাহিনী, কল্পকাহিনী। আর কোটাল, এই কোটাল শব্দটা আসলে পূর্বে ছিল, প্রথম পর্বে শুরুর দিকে কোটাল শব্দটা আছে। কোষ্ঠপাল, সংস্কৃত কোষ্ঠপাল থেকে আসছে, কোষ্ঠপাল, অর্থ হলো পাহারাদার, পাহারাদার, পাহারাদার। এবার বুঝতে সুবিধা হয়, কোটাল হলো পাহারাদার। আর মুহূর্ত, এটা আমি লিখে দিছি শুরুতে 48 মিনিট। তো আজকে এই পর্যন্ত, অভাগীর স্বর্গ শেষ পর্ব। তোমাদের জন্য শুভকামনা রইল, এর পরবর্তী পার্ট নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে এই পর্যন্ত, ভালো সুস্থ সুন্দর থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।